স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি কাজী আয়েশা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন সব সাব ভ্যারিয়েন্ট। প্রতিরোধে দেশের নৌ, স্থল ও বিমানবন্দরে সতর্কতা জোরদার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এসব সতর্কতার কথা জানান হেলথের ডিজি ডাক্তার আবু জাফর। বলেন, যাদের উপসর্গ দেখা যাচ্ছে শুধুমাত্র তাদের করোনা পরীক্ষা করা উচিত। সবার জন্য পরীক্ষা এখনই নয়। করোনা মোকাবেলায় হাসপাতালগুলো প্রস্তুত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অবস্থার অবনতি হলে আবারও বিশেষায়িত হাসপাতাল সচল করা হবে। জানান, চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 158 জন, আর জুন মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 54 জন। এইটা কিন্তু ভ্যারিয়েন্ট ছিল, এখন সাব ভ্যারিয়েন্ট হয়েছে। কেমন আগেও ছিল ওমিক্রন, কিন্তু আগেও ছিল এগুলোকে আরো সাব ক্লাসিফিকেশন করা হয়েছে। হাসপাতালে আমরা প্রস্তুতি শুরু করেছি, যেহেতু কোভিড-19 এর প্যান্ডেমিসিটি কমে গেছে, সবাই আমরা রিল্যাক্স হয়েছি। এখন আবার এটা শুরু হয়েছে। ঈদের মধ্যে আমরা তিনটা মিটিং করেছি। প্রায় 1.5 বছর পর আবারও বাংলাদেশে কোভিড-19 একজনের মৃত্যুর ঘটনা সামনে আসায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। যদিও এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণ ঠেকাতে সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে হাসপাতালগুলোকে। পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এদিকে নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। ভারতে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশে উদ্বেগ শুরু হয়। এর প্রেক্ষিতে সরকারও দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্তের স্থল ও নৌবন্দরগুলোর পাশাপাশি সবকটি বিমানবন্দরে স্ক্রিনিং জোরদার করে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 23 জন। মে মাসে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 86 জনে। আর জুন মাসের প্রথম 8 দিনে আক্রান্ত হয়েছেন 36 জন এবং একজন মারা গিয়েছেন। এ নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরতে হবে। এবারে করোনার নতুন কিছু ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাব ভ্যারিয়েন্ট XFG এবং XFC, যেগুলো ওমিক্রন JN1 এর একটি উপশাখা। আমরা পরীক্ষা, তারপরে হাসপাতাল প্রিপারেশন, সবগুলো বিষয়ই মোটামুটি যা যা করা দরকার, আমাদের যে সক্ষমতা আছে সেটা, আর যেগুলো কিনতে হবে সেগুলো কিনে আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন পর্যন্ত আমাদের অবস্থা সন্তোষজনক। সম্প্রতি যেসব নমুনা পাওয়া গিয়েছে তার প্রায় সবগুলোতে XFG ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি বলে বলছেন বিশেষজ্ঞরা। যারা হাঁচি কাশিতে আক্রান্ত তাদের ক্ষেত্রে মাস্ক পরাটা হচ্ছে অতি বেশি জরুরি। এখন স্কুল বন্ধ বা কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, যখন এগুলো খুলে যাবে, যদি কোনো কারণ যদি রেসপিরেটরি ইনফেকশন বা কিছু থাকে, সেই রোগীগুলোকে বাসায় থাকাটাকে বাধ্যতামূলক করাটা আমি মনে করি যে খুবই বেশি দরকার। নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলা, এই অভ্যাসগুলো আবার শুরু করা প্রয়োজন। হ্যান্ড ওয়াশিং আমরা জানি, সে আগে প্র্যাকটিস করেছি, আমরা মাস্ক ব্যবহার করা, হাত ধৌত করা। দোজ হু আর ভালনারেবল, তাদের জন্য আমরা মনে করি যে ভ্যাকসিনটা একটা চয়েস হতে পারে, যদি সামনের দিনগুলোতে যদি এটা যদি বেড়ে যায়। 2025 সালের 8 জুন পর্যন্ত দেশে মোট 20,51,742 জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 29,500 জনের। স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, বর্তমানে করোনার সংক্রমণ বাড়লেও তা নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতা, ব্যক্তিগত সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ঢাকা সহ 49 জেলার উপর দিয়ে বইছে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশা চালক ও পথচারীরা। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বেশি করে পানি পান করা ও ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহ ও গরমের তীব্রতা।
গরমের কারণে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তারা জানান কাজের সন্ধানে বের হতে পারছেন না, আর কাজে গেলেও অল্পতেই হাঁপিয়ে উঠছে এসব শ্রমজীবী মানুষ। রোদ গরমের মধ্যে কষ্টকর, আপনার গরম বেশি এখন একটু। বাইরে বের হতে গেলে অনেক কষ্ট হচ্ছে, প্রচুর ঘাম হচ্ছে। যারা আমরা দিন খাটি দিন খাই, আমরা খুব কষ্টের ভিতরে আছি, মানে বাড়াতে পারছি না, কাজকাম করতে পারছি না। সাধারণ মানুষ বলছে গরমের তীব্রতার সাথে বেড়েছে লোডশেডিংও। দিনে রাতে পাল্লা দিয়ে আসা যাওয়া করছে বিদ্যুৎ, এতে ভোগান্তি আরো বেড়েছে। সবচেয়ে বেশি সমস্যা পড়ছে যে বিদ্যুৎ আসতে যাচ্ছে, এই কারণে আরো বেশি সমস্যা পড়ছে। না কাটা খায় নুনার ছিটা মতো মনে হচ্ছে। দিনে যেতে কারেন্ট আসছে 5 মিনিট থাকছে, তো 10 মিনিট থাকছে না। তার ভিতরে যারা কর্মচারীবৃন্দ রয়েছে, রাস্তার পাশে দোকান, তাদেরও আরো অনেক সমস্যা হচ্ছে। তাপপ্রবাহ থেকে সুরক্ষায় ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি বেশি করে পানি পান করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যখন তারা কাজকর্ম করবে, করার পরে ঘন ঘন তাদের কিন্তু ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খাবে, আর মাঝে মধ্যে একটু রেস্ট দিতে হবে, ছায়াতে বসতে হবে। আবহাওয়া অফিস জানায় আগামী কয়েকদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঈদের সরকারি ছুটি শেষ না হলেও জীবিকার তাগিদে দায়িত্বের প্রয়োজনে আবার রাজধানীমুখী হাজারো মানুষ। আবার কেউ কেউ রাজধানী ছেড়ে ছুটছেন পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে। তবে ঈদ পরবর্তী এই যাত্রাপথে ট্রেনের টিকিট নিয়ে দেখা দিয়েছে নানা অভিযোগ। যদিও রেল কর্তৃপক্ষ বলছে অধিকাংশ টিকিট অনলাইনে বিক্রি হয়ে যাওয়ায় চাইলেও সব যাত্রীকে টিকিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন আবির হোসেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পর ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষজন। প্রিয়জনের সাথে অসাধারণ সময় কাটিয়ে একরাশ প্রশান্তি ও পরিতৃপ্তি নিয়ে ফিরছেন কর্মস্থলে। সেই মুহূর্তগুলো যেন এখনো রয়ে গেছে স্মৃতিতে। যেমন বাড়িতে বাবা মার সাথে ঈদ করলাম, ভালো কাটছে, অনেক সুন্দর কাটছে। তাদের সাথে ভালোভাবে যাই ঈদ করতে পারছি, আবার ভালোভাবে ঢাকা আসলাম। ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। যাওয়ার সময় একটু ভোগান্তি হয়েছে, আসার সময় মোটামুটি ভালোভাবে আসছি, যদিও ট্রেন 1 ঘন্টা লেটে ছিল আর কি। সর্বোপরি আমাদের বাসা দিনাজপুর, লিচুর যে আমেজটা, তারপরে হচ্ছে যে ফ্যামিলির সঙ্গে কাঁঠাল, এসব আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত, যেটা আসলে বলার মতো না। বিমানবন্দর, রেল স্টেশনে দেখা মিলল এমন অনেক যাত্রীর যারা ঈদের ছুটিতে পরিবারের কাছে যেতে না পারলেও এখন ছুটছেন প্রিয়জনের কাছে। ঈদটা আমার ঢাকায় কেটেছে, আমি ঢাকা সাভারে থাকি, তো আমি গ্রামের বাসায় যাচ্ছি বেড়াইতে। ট্রেনের টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে অভিযোগের যেন শেষ নেই। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। আমি নিজে 7টা থেকে এনে খারাপ, তারপরে কোনো একটা স্টার্টিং টিকিট পাই নাই। তখন কি আমরা বাধ্য হয়ে 60 টাকা বাড়তি দিয়া ভৈরবের টিকিট কাটতেছি। আগে আমরা স্টার্টিং টিকিট নিতাম, যেটা সিটের ভাড়া, তো সিটের ভাড়াটাই নেয়, কিন্তু তারপরে এখন এরা কি সিস্টেম করছে, ওই জায়গায় তারা স্টার্টিং টিকিট দিয়েছে। কি লেখা, কারণ ওই জায়গায় 40টা 50টা বেশি নিতেছে। স্টেশন ম্যানেজার জানালেন অনলাইনে শতভাগ টিকিট হয়ে যাওয়া এই অবস্থা, আর নিয়ম অনুযায়ী ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হয়। 19 তারিখ পর্যন্ত শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে আমাদের কাউন্টার থেকে এবার কোনো ঈদের টিকিট বিক্রি হচ্ছে না। স্ট্যান্ডিং টিকিট মূল টিকিটের 25% কাউন্টার থেকে বের হবে, সেটা যাত্রার 2 ঘন্টা আগে। এর আগে কোনো টিকিট কাউন্টার থেকে বের হবে না। টিটি সাহেবরা গাড়িতে টিকিট আরোহণের জন্য গাড়ির ভিতরে চেক করার জন্য টিকিট একটা দেয়, সেটা সেই ক্ষেত্রে মূল ভাড়ার চেয়ে 50 টাকা বাড়তি ভাড়া নেওয়া হয়, সেটা রেল কর্তৃক অনুমোদিত। টিটি সাহেবদের আমাদের কাউন্টার থেকে কোনো ভাড়া বেশি নেওয়ার কোনো অপশন নাই এবং নেয়ও না। ঈদযাত্রায় আনন্দ থাকলেও ফিরতে পথে আসন স্বল্পতার কারণে কেউ কেউ পড়ছেন বিড়ম্বনায়। যাত্রীচাপ সামাল দিতে প্রযুক্তির পাশাপাশি সময় উপযোগী পরিকল্পনা ও বাস্তবভিত্তিক সমাধান চায় সাধারণ মানুষ। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো সূচি এখনও ঠিক হয়নি। লন্ডনে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সরকার প্রধানের প্রেস সচিব শফিকুল আলম। গতকাল লন্ডন পৌঁছান ডক্টর ইউনূস। আজ দুজনের বৈঠকের সম্ভাবনা ছিল, তবে স্টারমার কানাডা সফরে থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। রাজার হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। শুক্রবার বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। আলোচনা হতে পারে নির্বাচনের দিনক্ষণ সহ বিভিন্ন বিষয়। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি,
তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতিতে সংকট বাড়ছে, নড়বড়ে অর্থনীতি পঙ্গু হচ্ছে আরো। শিল্প উদ্যোক্তারা বলছেন নির্বাচিত সরকার না থাকা এবং রাজনৈতিক অনিশ্চয়তায় থমকে আছে বিনিয়োগ। এমন বাস্তবতায় অর্থনীতিতে বড় ধরনের ধস নামার শঙ্কা দেখছেন অর্থনীতিবিদরা। তারা মনে করছেন বিনিয়োগে আস্থা ফেরাতে দ্রুত নির্বাচন দেওয়ার বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। নানামুখী অর্থনৈতিক সংকটের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অনিশ্চয়তা, এতে স্থবির হয়ে পড়েছে দেশি বিদেশি বিনিয়োগ, বেড়েছে বেকারত্ব, প্রবৃদ্ধি হ্রাস, বৈদেশিক বাণিজ্যে টানাপোড়েন আর পুঁজিবাজারের অস্থিরতা, সব মিলে চাপে দেশের অর্থনীতি। সংকট আরও গভীর করে তুলছে নির্বাচন আর সংস্কার ইস্যু। এ নিয়ে সরকার আর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধও স্পষ্ট। বাড়ছে রাজনৈতিক অস্থিরতা, যার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের শিল্প খাত ও ব্যবসায়ীরা। একটা দেশে যদি একই সাথে রাজনৈতিক অনিশ্চয়তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, তার সাথে যদি সামাজিক বিশৃঙ্খলা থাকে, তাহলে সে দেশে যদি কেউ চায়ও বিনিয়োগ করতে পারবে না। বিকজ আপনাকে যে পূর্ব শর্তগুলো আছে বিনিয়োগের, এগুলি তো আপনি পূরণ করতে পারছেন না। দেশের জিডিপির প্রবৃদ্ধি গত 25 বছরের মধ্যে সবচেয়ে কম, মূল্যস্ফীতি 10% আশপাশে। সব মিলে অর্থনীতির উপর কালো মেঘের থাবা। উত্তরণের উপায় কি ভাবছেন ব্যবসায়ী নেতারা? একটা নির্বাচিত সরকার ছাড়া আমার জানা মতে এরকম দোদুল্যমান একটা ক্ষণিকের সরকারের পিরিয়ডে কখনোই কোনো শিল্পপতি বিনিয়োগ করেছে বা করবে বলে আমার মনে হয় না। আমরাও ঠিক তাই, আমরাও সেখানে স্বস্তি পাচ্ছি না, আমরা করব না। রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে যেটা প্রয়োজন সেটা হলো একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন তাড়াতাড়ি, যার মাধ্যমে জনগণ তাদের নিজস্ব সরকার প্রতিষ্ঠা করতে পারবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 2024 সাল থেকে দেশে বেকারের সংখ্যা বেড়েছে 1.5 লাখ। বিনিয়োগ খরায় এই সংখ্যা বাড়ছেই। উচিত হচ্ছে এই সংস্কারের উদ্যোগগুলোকে খুব দীর্ঘায়িত না করে নির্বাচন জনিত সীমিত সংখ্যক সংস্কারের কাজগুলো করে দ্রুত নির্বাচনে যাওয়া। বিশ্লেষকরা বলছেন রাজনীতি ও অর্থনীতি একে অপরের পরিপূরক। তাই রাজনৈতিক পরিস্থিতি যতটা অস্থিতিশীল হবে ততই কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেশে বিনিয়োগ টানতে রাজনৈতিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, স্বচ্ছ ও দীর্ঘমেয়াদী নীতি এবং একটি কার্যকরী ব্যবসায়িক সম্পর্ক অপরিহার্য। অন্যথায় বর্তমান স্থবিরতা আরও দীর্ঘ হতে পারে, সংকটে ফেলতে পারে দেশের শিল্প অর্থনীতির ভবিষ্যৎ। তাই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ চায় অর্থনীতিবিদ ও শিল্প উদ্যোক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটকে মুখর সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো। কানায় কানায় পূর্ণ সমুদ্র নগরী কক্সবাজার। তীব্র গরম উপেক্ষা করে সাগরের নীল জলে গা ভাসাতে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছেন অনেকেই। পর্যটকে মুখর কুয়াকাটা সমুদ্র সৈকত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদের পঞ্চম দিনেও দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। ঈদুল আজহার ছুটিতে মানব সমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। লোকে লোকারণ্য সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পয়েন্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ছুটে এসেছেন পর্যটকরা। কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে, আবার কেউ কেউ জেডস্কোতে চড়ে আনন্দে মেতেছেন। তবে সাগরের নোনা জলেই নেমেছেন বেশি মানুষ। যেহেতু আমরা প্রকৃতি প্রেমী, ভ্রমণ পিপাসু, তো সেই ক্ষেত্রে অনেক পর্যটক থাকা সত্ত্বেও খুব ভালো লাগছে। অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক মানুষের ভিড়ে অনেক ভালো লাগতেছে। বড় একটা ছুটি পাইছি, এর জন্য আসছি, ফ্যামিলি সব ভালোই লাগছে। টানা বৃষ্টির কারণে কক্সবাজারে পর্যটক আগমন নিয়ে শঙ্কা ছিল, তবে কেটে গেছে সেই শঙ্কা। পর্যটকদের চাপে হিমশিম খেতে হচ্ছে লাইফগার্ড কর্মীদের। মাঠে রয়েছে টুরিস্ট পুলিশও। কুয়াকাটার সমুদ্র সৈকতও কানায় কানায় পূর্ণ। 0 পয়েন্ট, গঙ্গামতি, ঝাউবন, সুটকিপল্লী ও লেম্বুরবন সহ সবখানেই পর্যটকদের বাড়তি আনাগোনা। এত
এত লোক ঈদের পরে একটা আনন্দের সাথে আমরাও ওদের সাথে মিলেমিশে গেছি। সমুদ্রের সূর্য ওঠাটা দেখছি, অনেক আনন্দ। ঈদের সরকারি ছুটি আছে আরো 4 দিন। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। 58 দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষে সাগরে জাল ফেলতে প্রস্তুত জেলেরা। গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল ইলিশ ধরা, পরিবহন ও বাজারজাত করণে। এই সময় বন্ধ ছিল জেলেদের একমাত্র জীবিকার পথ। আজ থেকে আবারও সরগরম হয়ে উঠেছে উপকূলের জেলে পল্লীগুলো। সাগরে নামছে উপকূলের লাখো জেলে। মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞার এ সময় ইলিশের উৎপাদনে এসেছে ইতিবাচক পরিবর্তন। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার এই উদ্যোগ যেমন পরিবেশের জন্য সুফল বয়ে এনেছে, তেমনি এবারের মৌসুমে ভালো মাছের সম্ভাবনায় আশাবাদী জেলেরা। নিউজ 24 সংবাদে সময় হলো আরেকটা বিরতির, সাথে থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিকভাবে বিকারগ্রস্ত বললেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তিনি বলেছেন, অভিবাসীদের দমাতে বিপুল সেনা মোতায়েন করে নিজের স্বৈরাচারী ফ্যান্টাসি পূরণ করছেন ট্রাম্প। এদিকে লস এঞ্জেলেসের মেয়র বলেছেন, অভিযান না থামলে অস্থিরতা চলবেই। শহরটিতে জারি করা হয়েছে কারফিউ। মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়েছে নিউ ইয়র্ক, শিকাগো সহ অন্তত 9টি বড় শহরে। অবৈধ অভিবাসী বিরোধী অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। ট্রাম্প প্রশাসনের নির্দেশে লস অ্যাঞ্জেলেসে 700 মেরিন সেনা ও অতিরিক্ত ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে 4000-এ। একে স্বৈরাচারী প্রেসিডেন্টের বিকারগ্রস্ত ফ্যান্টাসি আখ্যা দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার জন্য এই পদক্ষেপ অপরিহার্য। মঙ্গলবার নর্থ ক্যারোলাইনায় দেয়া ভাষণে ক্যালিফোর্নিয়ার স্থানীয় নেতৃত্বের সমালোচনা করে তাদের অযোগ্য বললেন তিনি। ক্যালিফোর্নিয়ায় আপনারা যা দেখছেন তা শান্তি, জনশৃঙ্খলা এবং আমাদের জাতীয় সার্বভৌমত্বের ওপর পুরো দোস্তর এক আক্রমণ, যা বিদেশি পতাকাবাহী দাঙ্গাকারীরা আমাদের দেশি বিদেশি আগ্রাসন অব্যাহত রাখার লক্ষ্যে চালাচ্ছে। আমরা তা হতে দেব না। এর মধ্যে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস জানালেন, প্রেসিডেন্টের এমন পদক্ষেপের কোনো প্রয়োজন ছিল না। শুধুমাত্র বিতর্কিত ওই অভিযান শেষ হলেই থামবে বিক্ষোভ। উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে শিকাগো, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো সহ যুক্তরাষ্ট্রের অন্তত 9টি বড় শহরে, যেখানে বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে কমপক্ষে 60 দিন অবস্থান করবে ন্যাশনাল গার্ড সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে 21 বছর বয়সী এক সাবেক ছাত্রের বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। এটি দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা। হামলাকারী নিজেও স্কুলের ওয়াশরুমে আত্মহত্যা করেছে। তার কাছে বৈধ লাইসেন্স সহ 2টি বন্দুক ছিল বলে তথ্য দিয়েছে পুলিশ। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় আহত আরও অন্তত 12 জন। হতাহতের ঘটনায় দেশটিতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ দেশ জুড়ে পালন করা হবে 1 মিনিটের নীরবতা। আর এই ছিল নিউজ 24 সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।